রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে বসছেন ট্রাম্প জেলেনস্কি। রোববার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা, নতুন বছরের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্তের ইঙ্গিত। গাজায় টেকনোক্র্যাট সরকার ঘোষণা করতে পারেন ট্রাম্প। জানুয়ারি থেকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। নেতানিয়াহুর আপত্তি বাধা বলছে গণমাধ্যম। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই সীমান্তে আবার উত্তেজনা। কম্বোডিয়ায় বিমান হামলা চালালো থাইল্যান্ড। বেসামরিক আহতের দাবি ব্যাংককের। আজ দুই প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক। তাইওয়ানে অস্ত্র বিক্রির জেরে ৩০ মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর চীনের নিষেধাজ্ঞা। তাইপি ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাবের হুঁশিয়ারি বেইজিংয়ের। এবং জাপানের গানমা প্রদেশে ৫০টির বেশি যানবাহনের সংঘর্ষ, মুহূর্তে ধরে যায় আগুন। একজন নিহত, আহত ২৬। তীব্র তুষারপাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলছে পুলিশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও। কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন তারা। জেলেনস্কির দাবি, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় ৯০% সম্পন্ন, শতভাগ প্রস্তুত করাই কিয়েভের লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, নতুন বছরের আগেই উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে মস্কো ও কিয়েভের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট। জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা জানালেও ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া ডনবাস অঞ্চলের যে অংশগুলো দখলে নিতে পারেনি সেখানে একটি নিরস্ত্রীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়টি আলোচনায় থাকতে পারে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারা। ফ্লোরিডায় বৈঠক শেষে ফেরার পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে জোরদার হয়েছে এই যোগাযোগ। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বললেও ইউক্রেনের বিরুদ্ধে আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন। কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খার্কিভের রুশ হামলায় শীর্ষ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের উমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর জানান, হামলায় অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের এক তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তাদের দাবি, স্ট্রোম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, এই শোধনাগার দক্ষিণ রাশিয়ায় তেল পণ্যের অন্যতম সরবরাহকারী এবং রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে জড়িত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজা নিয়ে শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারি থেকে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যে কোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গাজায় চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজার জন্য শিগগিরই শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারি থেকেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। এই ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন নেতানিয়াহু। বিশেষ করে হামাস নিরস্ত্রীকরণের প্রস্তাব নিয়ে সন্দিহান তিনি। এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যেকোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম তীর ও গাজা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, এগুলো ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিভাজ্য অংশ। অন্যদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা 2 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। IDF এর দাবি, তারা এমনভাবে এগোচ্ছিল যা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সোমালিল্যান্ডের সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্রে সইয়ের মাধ্যমে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সোমালিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে এ পদক্ষেপকে দেশের সার্বভৌমত্বের ওপর আক্রমণ ও অবৈধ কাজ বলে আখ্যা দেয়। বিবৃতিতে সোমালিল্যান্ডকে সোমালিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করা হয়। হরমুজ প্রণালীতে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, জ্বালানি পাচারের অভিযোগে নৌবাহিনীর অভিযানে ট্যাংকারটি আটক করা হয়। বিপ্লবী গার্ডের নৌবাহিনী ট্যাংকারটিতে প্রায় 40 লাখ লিটার অর্থাৎ প্রায় 25,000 ব্যারেল পাচারকৃত জ্বালানি বহনের প্রমাণ পেয়েছে। অভিযানে ট্যাংকারটির 16 জন বিদেশি ক্রুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। তবে ক্রুদের জাতীয়তা কিংবা ট্যাংকারটি কোন দেশের তা জানা যায়নি। এই অভিযানকে জ্বালানি পাচারকারীদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আঘাত বলে বর্ণনা করেছে দেশটি। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে আবারও উত্তেজনা। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই কম্বোডিয়ার সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়ার অভিযোগ, এই হামলায় বেসামরিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছেন সাধারণ মানুষ। শনিবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যোগ দিতে পারেন 2 দেশের প্রতিরক্ষামন্ত্রী। দুপক্ষ একে অপরের সঙ্গে শর্তে সম্মত হলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা সম্ভব বলে জানান থাই প্রধানমন্ত্রী। 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবারও উত্তেজনা। স্থানীয় সময় শুক্রবার কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় থাইল্যান্ড। থাই বিমান বাহিনীর দাবি, নং চান গ্রাম নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। কম্বোডিয়ার অভিযোগ, নির্বিচারে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে থাইল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, উত্তর পশ্চিমাঞ্চলীয় বান্তে মিয়ানচে প্রদেশে F-16 যুদ্ধবিমান থেকে প্রায় 40টি বোমা বর্ষণে আহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। চলমান হামলার মধ্যেই সীমান্ত চৌকিতে টানা 3য় দিনের মতো আলোচনায় বসেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা। শনিবার আলোচনায় যোগ দিতে পারেন 2 দেশের প্রতিরক্ষা মন্ত্রীও। থাই প্রধানমন্ত্রী জানান, দুপক্ষ একে অপরের শর্তে সম্মত হলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা সম্ভব। তার মতে এটি হবে শেষ চুক্তি, যাতে শান্তি ফিরে আসে এবং বাস্তুচ্যুত মানুষ আবার ঘরে ফিরতে পারে। চলমান সংকট নিরসনে আলাদাভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। তবে এখনও স্থায়ী যুদ্ধবিরতির কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তের জেরে 30টি মার্কিন প্রতিষ্ঠান ও 10 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তাইপে ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের বাড়তে থাকা চাপের মধ্যে এবার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে বিপাকে পড়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দ্বীপটির আইনসভা। আগামী বছরের 19 মে এ বিষয়ে চূড়ান্ত ভোটাভুটির কথা রয়েছে। তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। সম্প্রতি দ্বীপটির কাছে $1,110 কোটি অস্ত্র বিক্রির মার্কিন অনুমোদন সেই আগুনে ঘি ঢালে। এর জেরে এবার বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।
স্থানীয় সময় শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বোয়িংয়ের সেন্ট লুইস শাখা, নর্থরপ গ্রুম্যান সিস্টেমস কর্পোরেশন, L3 হ্যারিস মেরিটাইম সার্ভিসেস এবং লার্জারাস এআই সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ঘোষণা অনুযায়ী ওই প্রতিষ্ঠানগুলোর চীনে থাকা সম্পদ জব্দ করা হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান, অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহী। তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাইপেকে অস্ত্র দেওয়ার বিপজ্জনক চেষ্টা বন্ধে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। এদিকে চীনের বাড়তে থাকা চাপের মধ্যেই এবার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে বিপাকে পড়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তার বিরুদ্ধে তাইওয়ানের সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছে বিরোধী দলগুলো। শুক্রবার প্রেসিডেন্ট লাইকে অভিশংসনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দ্বীপটির আইনসভা। প্রক্রিয়া অনুযায়ী আগামী বছরের 19 মে আইনসভায় অভিশংসনের ওপর চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। উত্তর কোরিয়ায় আগামী 5 বছর ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে তাকে বড় সামরিক সরঞ্জাম কারখানা পরিদর্শন করতে দেখা যায়। কেআরটি জানায়, 2025 সালের শেষ প্রান্তিকে কিম জং উন দেশটির প্রধান সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। প্রচারিত স্থির চিত্রে তাকে কারখানার ভেতরে কর্মকর্তাদের সঙ্গে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ পর্যবেক্ষণ করতে দেখা যায়। পরিদর্শনকালে কিম বলেন, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন খাত উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদারে সর্বোচ্চ গুরুত্ব বহন করে। কেআরটি আরও জানায়, তিনি সামরিক শিল্প আধুনিকায়নের খসড়া নথিতে অনুমোদন দিয়েছেন, যা 2026 সালের শুরুতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ পার্টি কংগ্রেসে উপস্থাপন করা হবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা, অন্তত 8 জন নিহত, আহত 18 জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। জাতিসংঘ সহ বিভিন্ন দেশের নিন্দা। জাপানের গানামা প্রদেশে এক্সপ্রেসওয়েতে 50টির বেশি যানবাহনের সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 26 জন আহত হয়েছেন। সংঘর্ষের পরেই একের পর এক যানবাহনে আগুন ধরে যায়। পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে টোকিও থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পশ্চিমে মিনাগামি শহরের কানেৎসু এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়। এতে টোকিওর 77 বছর বয়সী এক নারী নিহত হন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তুষারপাতের সতর্কতার মধ্যে নিউ ইয়ারের ছুটি শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রাস্তা আটকে দিলে পেছন থেকে আসা গাড়িগুলো পিচ্ছিল সড়কে ব্রেক করতে না পেরে একের পর এক ধাক্কা খায়। দুর্ঘটনার এক প্রান্তে আগুন ছড়িয়ে পড়ে, এতে ডজন খানেক যানবাহন পুড়ে যায়। প্রায় 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। জাপানের শিজুওকা প্রদেশের মিশিমা শহরে একটি কারখানায় ছুরি হামলায় অন্তত 15 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ইয়োকোহামা রাবার কোম্পানির ওই কারখানায় হামলার পরপরই ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যদের তৎপরতা দেখা যায়। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, হামলার সময় এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করে এবং এক ধরনের তরলও ছিটানো হয়। এই ঘটনায় 38 বছর বয়সী এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের মধ্যে 8 জন ছুরিকাঘাতে এবং 6 জন তরল পদার্থের সংস্পর্শে আহত হয়েছেন বলে জানানো হয়েছে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় কোয়ারা অঙ্গরাজ্যের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের তথ্য নেই বলে দাবি করেছে নাইজেরিয়া সরকার। দেশটির তথ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার সোকোটো অঙ্গরাজ্যের বাউনি অরণ্যে আইএস সংশ্লিষ্ট 2 ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সাহেল অঞ্চল থেকে অনুপ্রবেশকারী বিদেশি জঙ্গিদের লক্ষ্য করে MQ-9 রিপার ড্রোন ব্যবহার করে 16টি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। ওয়াশিংটনকে অভিযান পরিচালনার অনুমোদন দেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। দীর্ঘদিন ধরে বিদেশি আইএস সদস্যদের উপস্থিতি নাইজেরিয়ার নিরাপত্তা হুমকি আরও জটিল করে তুলছে বলে দাবি করছে দেশটির সরকার।
সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত ১৮ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ওয়াদি আল দাহাব এলাকার একটি মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, নামাজ চলাকালে এক ব্যক্তি বোমা সহ ভিতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জাতিসংঘের পাশাপাশি তুরস্ক, ফ্রান্স সহ নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। তানজানিয়ার কিলিমাঞ্জারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার বারফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি একটি মেডিকেল কাজে নিয়োজিত ছিল। নিহতদের মধ্যে একজন গাইড, একজন ডাক্তার, পাইলট এবং ২ জন বিদেশি পর্যটক ছিলেন। তবে পর্যটকদের দেশ কিংবা নাম পরিচয় উল্লেখ করা হয়নি। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ মিটার বা ২০,০০০ ফুট উঁচুতে অবস্থিত। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৩ জন মারা গেছেন। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু হয়। প্রবল বর্ষণে বেশ কয়েকটি আন্তঃরাজ্য মহাসড়ক পানিতে ডুবে বন্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৬ কাউন্টিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। সেন্ট্রাল ভ্যালি, ফুথিল ও পার্বত্য এলাকা জুড়ে শুক্রবার বিকেল পর্যন্ত ফ্লাড ওয়াচ জারি রয়েছে। এবার ভারতের ওড়িশায় এক যুবককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম জুয়েল রানা। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি অঞ্চলের বাসিন্দা। জানা যায়, জীবিকার তাগিদে মাত্র ৫ দিন আগে বাড়ি থেকে ওড়িশায় কাজে যান জুয়েল। প্রত্যক্ষদর্শী এক নির্মাণ শ্রমিক জানান, একদল লোক রানার কাছে এসে তাকে বাংলাদেশি সন্দেহ করে এবং আধার কার্ড দেখতে চায়। পরে মারধর শুরু করে দুর্বৃত্তরা। এর আগে ভারতের কেরালা রাজ্যে একই রকম সন্দেহে এক হিন্দু ধর্মাবলম্বীকে পিটিয়ে মেরে ফেলা হয়। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা অভিযানে ৫ জন ভারত সমর্থিত সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআর-এর বিবৃতিতে জানানো হয়, ২৫ ডিসেম্বর প্রদেশটির কোহলু জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআর আরও জানায়, এলাকায় সম্ভাব্য অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে স্যানিটাইজেশন অপারেশন চালানো হয়েছে। পাকিস্তানের মাটিতে বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাস নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারতের কয়েকটি রাজ্যে খ্রিস্টানদের বড়দিন উৎসবে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব হামলায় উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো জড়িত বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্লোগান দিয়ে খ্রিস্টানদের বড়দিন উৎসবের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করছে একদল যুবক। বড়দিনে ভারতের আসাম, ছত্তিশগড়, মধ্য ও উত্তরপ্রদেশ ও কেরালা সহ বিভিন্ন জায়গায় এমন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে হুঁশিয়ার করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলিম দর্শনার্থী। অনেকে অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মানুষ এই মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেওয়া হবে না। মুর্শিদাবাদ থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই এলাকাটি কার্যত মুসলিম দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে আসছেন অসংখ্য মানুষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশকে বাড়তি ফোর্সও মোতায়েন করতে হয়েছে।
12 নম্বর জাতীয় সড়ক ঘেঁষে এই মসজিদ নির্মাণ করা হবে, ফলে খুব সহজেই বাস যাত্রীরাও এসে নামাজ আদায় করতে পারবেন। অনেকেই এরই মধ্যে এখানে গড়ে ওঠা অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। আর আমাদের নিজের টাকায় আমরা মসজিদ করছি, আমরা কারোর সাথে 10 টাকা চাইতে যাই। শুক্রবার দিন কিছু পয়সা দিয়েছিলাম, আজ কিছু ইট নিয়ে এসছি সঙ্গে করে, কিছু পয়সাও দিয়েছি। গত শুক্রবার লোক এসেছিল মোটামুটি 4 থেকে 5 লাখ হবে, আজকেও ধরুন যা লোক এসছে মোটামুটি 5-6 মধ্যে হবে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করলাম যে আল্লাহ যেন সুস্থভাবে সরলভাবে এই মসজিদটা আমাদের হয়। মসজিদ নির্মাণের স্থানে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগমে গড়ে উঠেছে একটি অস্থায়ী মেলা প্রাঙ্গণও। বিক্রি হচ্ছে বাবরি মসজিদের স্টিকার, টি শার্টও। ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। এমনকি হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ এক একটি করে ইট নিয়ে আসছেন। মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ওই ঘটনার 33 বছর পর চলতি মাসের 6 তারিখ বেলডাঙ্গার এই মাটিতেই বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে কবে নাগাদ মসজিদের নির্মাণ কাজ শুরু হবে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ডিসেম্বরের 6 তারিখেই ঠিক আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদের। সেই বাবরি মসজিদের নির্মাণ কাজ এখনও শুরু না হলেও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে সমবেত হচ্ছেন প্রতিদিন, যা প্রত্যেক দিনের রেকর্ড ভাঙছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই প্রস্তাবিত বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। 2 বছরের সংঘাত আর অনিশ্চয়তা কাটিয়ে আবারও বড়দিনের আলোয় উদ্ভাসিত বেথলেহেম। গাজায় যুদ্ধের ছায়ার মধ্যেই ভঙ্গুর যুদ্ধবিরতির সুযোগে ফিরে এসেছে উৎসবের আমেজ। ম্যানচার স্কয়ার ও চার্চ অব দ্য নেটিভিটি ঘিরে জড়ো হন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। শান্তি সহাবস্থান আর নতুন আশার বার্তা নিয়ে বড়দিন উদযাপিত হলো যিশুর জন্মভূমিতে। 2 বছরের সংঘাত আর অনিশ্চয়তার পর অবশেষে বড়দিনের উচ্ছ্বাস ফিরেছে যিশু খ্রিস্টের জন্মভূমি বেথলেহেমে। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ঘোষিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে বড়দিন উদযাপন করতে বেথলেহেমে জড়ো হন ফিলিস্তিনি বাসিন্দা ও বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা। বড়দিনের আগের রাতে বেথলেহেমের ঐতিহাসিক ম্যানজার স্কয়ার ছিল উৎসব মুখর। চার্চ অব দ্য নেটিভিটির আশপাশে রঙিন বেলুন, আলোকসজ্জা আর বিশাল ক্রিসমাস ট্রি ঘিরে মানুষের ভিড় জমে। কেউ ছবি তুলছেন, কেউ গান শুনছেন, আবার কেউ প্রার্থনায় মগ্ন। মঞ্চে শিল্পীদের পরিবেশনা আর গানে গানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দর্শনার্থীরা জানান, গত বছর এখানে ছিল গভীর বিষণ্ণতা, আর এখন চারপাশে শুধু আনন্দ। যিশুর জন্মদিন যেন সবার জন্য সত্যিকারের শান্তি বয়ে আনে, এই কামনাই করেন তারা। বড়দিনের এই দৃশ্যকে হয়তো ভবিষ্যতের একটি ঝলক হিসেবে দেখা যেতে পারে, যেখানে বিভিন্ন ধর্মের মানুষরা একসঙ্গে শান্তিতে বসবাস করছে। খ্রিস্টান ধর্মের বিশ্বাস অনুযায়ী বেথলেহেমের একটি গোয়াল ঘরে যিশুকে শুইয়ে রাখা হয়েছিল। সেই স্থানটিকে যিশুর জন্মস্থান হিসেবে ধরে নিয়ে পরবর্তীকালে সেখানে নির্মিত হয় চার্চ অব দ্য নেটিভিটি। সাধারণত বড়দিনে হাজারো মানুষ এই ঐতিহাসিক স্থান পরিদর্শনে আসেন। তবে টানা 2 বছর যুদ্ধের কারণে পর্যটন কার্যত থমকে যায়। বাতিল করা হয় বড়দিনের উৎসবও। এবার সেই নীরবতা ভেঙে আবারও গান, আলো আর মানুষের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে বেথলেহেম। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বড়দিনে শিশুদের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নোরেড এর সান্টা ট্রেকার ব্যবহার করে সান্টার যাত্রা দেখার বিষয়েও জানান তারা। একই দিনে প্লাম বিচের মার-আ-লাগোতে এক বিশেষ ডিনার অনুষ্ঠানেরও আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। উত্তর আমেরিকার মহাকাশ প্রতিরক্ষা সংস্থা নোরেডের ৭০তম সান্তা ট্রেকার এবারও শিশুদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। ট্রাম্প দম্পতি বিভিন্ন শহরের শিশুদের ফোনের উত্তর দেন কখন সান্তা পৌঁছাবেন, তার কাছে কি উপহার চাইবে।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও শিশুদের সঙ্গে আলাপ করেন। শিশুদের কৌতূহল ও আনন্দে ফোন সংলাপ চলতে থাকে। কখন সান্তা পৌঁছাবে এমন সব প্রশ্নে প্রেসিডেন্ট উত্তরও দেন। 4 বছর বয়সী এক শিশুকে ট্রাম্প মজার ছলে বলেন, সান্তা সবার জন্য ভালো, তাদের দেশে হানিকর সান্তা ঢুকতে দেয়া হয় না। শান্তা একজন খুবই ভালো মানুষ। আমরা নিশ্চিত করেছি কোনো খারাপ শান্তা আমাদের দেশে ঢুকে পড়ছে না। এটা ভালো শান্তা, তোমাদের ভালোবাসে যেমনটা আমি তোমাদের ভালোবাসি। একই দিনের প্লাম বিচের মার আলাগোতে ট্রাম্প এক প্রাইভেট ডিনারও আয়োজন করেন। অতিথিদের সঙ্গে বসে খাবার পরিবেশনের সময় ট্রাম্প ও মেলানিয়া শিশুদের সঙ্গে ফোনে কথা বলার অভিজ্ঞতাও শেয়ার করেন। ট্রাম্প প্রশাসন বড়দিন উদযাপনকে একটি প্রাণবন্ত পরিবারের সঙ্গে মিলিত হওয়ার এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার মতো অনুষ্ঠানের রূপ দিয়েছে ইন্টারেক্টিভ কল ও ডিনারের মাধ্যমে। শিউলি রোসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে ট্রাম্পের কাছে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান। তবে দুই নেতার মধ্যে কোনো ফোন আলাপ হওয়ার সম্ভাবনা নেই বলে জানান পেসকভ। এদিকে বড়দিন উপলক্ষে নিজ দেশের মানুষের উদ্দেশ্যে দেয়া বার্তায় পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বড়দিনের আগ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া। হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি এই মন্তব্য করেন। ভারতের ওড়িশার সমুদ্র তটে ব্যতিক্রমী এক শিল্পকর্ম উপহার দিয়েছেন বিশ্বখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক। বড়দিন উপলক্ষে 1.5 টন আপেল ব্যবহার করে তিনি তৈরি করেছেন বিশাল সান্তাক্লজ। শিল্পকর্মের মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিতে চেয়েছেন শিল্পী। আপেল দিয়ে তৈরি সান্তাক্লজকে ঘিরে পর্যটকদের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বালুর সঙ্গে 1.5 টন আপেল ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে সান্তাক্লজ। ভাস্কর্যটির দৈর্ঘ্য প্রায় 60 ফুট এবং প্রস্থ 45 ফুট। বড়দিন উপলক্ষে ভারতের উড়িষ্যার সমুদ্র তটে এই শিল্পকর্মটি তৈরি করেছেন সুদর্শন পট্টনায়ক। এটি সম্পন্ন করতে শিল্পী ও তার দলের কয়েক ঘন্টা সময় লেগেছে। প্রতি বছর বড়দিন উপলক্ষে ভিন্নধর্মী শিল্পকর্মের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেন সুদর্শন পট্টনায়ক। উৎসবের দিনে মানুষকে শান্তি ও সহাবস্থানের কথা মনে করে দিতেই এই প্রয়াস। বড়দিনের প্রাক্কালে এবছর আমরা একটি ব্যতিক্রমী ইনস্টলেশন ভাস্কর্য তৈরি করেছি। এতে 1.5 টন আপেল ব্যবহার করা হয়েছে। প্রতি বছর বড়দিন উপলক্ষে ভিন্নধর্মী শিল্পকর্মের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি। ভাস্কর্যটি দেখতে ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা। অনেকেই শিল্পকর্মটি সরাসরি দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এর আগেও বড়দিন উপলক্ষে আলোচনায় এসেছেন সুদর্শন পট্টনায়ক। গত বছর তিনি চকলেট ও বালু দিয়ে সান্তাক্লজের ভাস্কর্য তৈরি করেন। সেটি ওয়ার্ল্ড রেকর্ডস বুকে বিশ্বের সবচেয়ে বড় চকলেট ও বালুর সান্তাক্লজ ইনস্টলেশন হিসেবে স্বীকৃতি পায়। শিউলি রোসা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালি সহ বিশ্বজুড়ে চলছে বড়দিন ও ইংরেজি নববর্ষের টানা দীর্ঘ ছুটিতে পরিবার ও আপনজনদের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন অনেকে। ইতালি প্রবাসী বাংলাদেশিরাও দল বেঁধে ছুটছেন পাহাড়ে তুষার ভ্রমণে। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে। বিশ্বজুড়ে চলছে বড়দিনের উৎসব আর ইংরেজি নতুন বছরকে বরণ করার প্রস্তুতি। ইতালি সহ ইউরোপ জুড়ে টানা দীর্ঘ ছুটি আনন্দময় করতে মানুষ ছুটছেন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর দিকে। শীতকালীন পর্যটনের অন্যতম আকর্ষণ পাহাড়ের তুষার ভ্রমণ। উত্তর ইতালির আলপস পর্বতের ডলোমিতির পাহাড় চূড়ায় বরফের মায়াবী সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। টানা ছুটিতে এবছর দল বেঁধে বাংলাদেশিরাও ছুটছেন তুষারে ঢাকা পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে। এ সময় স্কি রিসোর্টগুলোতে আলপাইন স্কিং, আইস হকি, স্কি জাম্পিং ও স্নোবোর্ডিং এর মতো বিভিন্ন শীতকালীন খেলার আয়োজন দেখা যায়। পাশে রয়েছে হট টাবের ব্যবস্থাও। নিরাপদ ভ্রমণ আর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা। সবাই ঘুরতে আসছি, বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। আমরা আসছি এখানে সবাই মিলে অনেক মজা করতেছি, অনেক সুন্দর এবং এখানে তুষারপাত হতেছে। এটা আমাদের দ্বিতীয় তুষার ভ্রমণ, যেখানে আমরা সব প্রবাসীদেরকে নিয়ে এসেছি এবং সবাই মোটামুটি খুব আনন্দ করছে এখানে এসে। বৈদ্যুতিক কেবল কারে চড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন অনেকে। শিশু, নারী ও পুরুষ সবাই মিলে আনন্দে মেতে ওঠেন। দল বেঁধে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গান সবাই। আলপস পর্বতের চূড়ায় যেন গড়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।
ইতালি গ্রীষ্মের পাশাপাশি শীতকালীন পর্যটন ক্ষেত্রেও অত্যন্ত সমৃদ্ধ। পর্যটন কেন্দ্রগুলোর হোটেল, মোটেল ও রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী। সৌন্দর্য, ঐতিহ্য ও নিরাপত্তার কারণে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে ইতালির ডোলোমিতি পাহাড়। এই পাহাড়ের বরফ ঢাকা ভূমিতেই 2026 সালের 6 থেকে 22 ফেব্রুয়ারি বসবে শীতকালীন বিশ্ব অলিম্পিকের আসর। সময় সংবাদ, ইতালি। এবছর অনেকটা সাদামাটাভাবে বড়দিন উদযাপন করলেন অস্ট্রেলীয়রা। বড়দিন উপলক্ষে নিয়নালয়ে ঘরবাড়ি সাজালেও কয়েকদিন আগের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে উৎসবের আমেজে। অনেকেই পরিবার ও প্রিয়জনদের নিয়ে কোলাহল থেকে দূরে পিকনিক আর খেলাধুলার মধ্য দিয়ে সময় কাটান। অফিস, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রবাসী শিক্ষার্থীরাও বন্ধুদের নিয়ে আনন্দে মেতে ওঠেন। আগামী বছর অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি নিরাপদ সুন্দর দিন আসবে, এমনটাই প্রত্যাশা খ্রিস্ট ধর্মাবলম্বীদের। আর্থিক কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দীর্ঘ 7 বছরের শুনানি শেষে স্থানীয় সময় শুক্রবার এ রায় দেন আদালত। এ রায়ের কারণে রাজাকের সাজা আরও দীর্ঘ হতে পারে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। অর্থ কেলেঙ্কারির মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বহুল আলোচিত ওই মামলায় এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ক্ষমতার অপব্যবহারের 4টি প্রধান অভিযোগেই নাজিবকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। দীর্ঘ 7 বছরের আইনি লড়াই শেষে পুত্রজায়ার প্যালেস অফ জাস্টিস এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বিচারক কলিন লরেন্স সেকুয়েরা তার রায়ে জানান, নাজিব রাজাক রাষ্ট্রীয় তহবিল থেকে 230 কোটি রিঙ্গিত আত্মসাতের জন্য নিজের পদের অপব্যবহার করেছেন। নাজিবের পক্ষ থেকে এই অর্থকে সৌদির অনুদান এবং নিজেকে পালাতক ব্যবসায়ী জলুর প্রতারণার শিকার দাবি করা হলেও আদালত তা প্রত্যাখ্যান করেন। 2015 সালে এই অর্থ কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে এলে মালয়েশিয়ার রাজনীতিতে তোলপাড় দেখা দেয়, যার জেরে 2018 সালে পতন ঘটে নাজিবের দীর্ঘ শাসনের। নতুন এই রায়কে দেশটির দুর্নীতি বিরোধী লড়াইয়ের বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। হাসি এখানে প্রার্থনা। জাপানের ওসাকায় শিন্তো মন্দিরে হাজারো মানুষ একসঙ্গে হেসে প্রার্থনা করেছেন সৌভাগ্য আর শান্তির। শতাব্দী প্রাচীন এই ওয়ারাই শিনজি ধর্মীয় আচার এবছরও টেনেছে বিপুল জনসমাগম। আয়োজকদের বিশ্বাস, সম্মিলিত হাসি দূর করে অন্ধকার আর ডেকে আনে সৌভাগ্য। শত শত মানুষ একসঙ্গে হাসছেন। জাপানের ওসাকা প্রদেশের হিগাশিওয়াসাকায় হিরাওয়াকা শিন্তো মন্দিরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ওয়ারাই শিনজি বা হাসির আচার। এই আচারটি পালন করার জন্য সকাল থেকে জড়ো হন হাজারো মানুষ। পুরোহিতের হাসি দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা, যা স্মরণ করেন উপস্থিত সবাই। প্রায় 20 মিনিট ধরে একটানা হাসি এই ধর্মীয় আয়োজনের মূল অনুশীলন। জাপানি সংস্কৃতি অনুযায়ী শতাব্দী প্রাচীন সূর্যদেবী আমাতেরাসু একবার গুহায় লুকিয়ে পড়লে দেবতাদের হাসির শব্দে তিনি বেরিয়ে আসেন এবং পৃথিবীতে আলো ফিরে আসে। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর শীতকালে সূর্যের উদ্দেশ্যে হাসি পাঠানো হয়। আয়োজকদের মতে এটি হাসির অনুষ্ঠান নয়, বরং আত্মসংযম, ঐক্য আর মানসিক দৃঢ়তার পরীক্ষা। যখন সবাই একসঙ্গে হাসে তখন পৃথিবী শান্ত হয়ে ওঠে, তাই আমরা একসঙ্গে হাসতেই এখানে এসেছি। এবছর 3,500 মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন, যা আগের বছরের তুলনায় বেশি। অনুষ্ঠানটিতে দিনভর চলে হাসির প্রতিযোগিতা ও দলগত পরিবেশনা। এই সম্মিলিত হাসির মধ্য দিয়েই নতুন বছরের জন্য সুখ, সুস্থতা ও সৌভাগ্যের বার্তা ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বড়দিনের ছুটি শেষে এবার শীতকালীন দলবদল নিয়ে হিসেব নিকাশে বসেছে ইউরোপিয়ান ক্লাবগুলো। নিয়মিত 2 সেন্টার ব্যাক ইনজুরিতে পড়ায় ডিফেন্স নিয়ে চিন্তায় আছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গুঞ্জন উঠেছে ক্রিস্টাল প্যালেস পার্কে মার্ক গুইকে দলে ফেরাতে চায় কাতালান ক্লাবটি। এদিকে মোহাম্মদ সালার বিকল্প হিসেবে পিএসজির ব্র্যাডলি বার্কুলাকে দলে টানতে চায় লিভারপুল। শীতকালীন দলবদলের গুঞ্জন নিয়ে এবারের রিপোর্ট। একের পর এক ইনজুরিতে কোণঠাসা ফুটবল ক্লাব বার্সেলোনা। লা লিগার শীর্ষস্থান ধরে রেখে বড়দিনের ছুটিতে গেলেও দুশ্চিন্তা কমেনি কাতালান ক্লাবটির। চলতি মৌসুমের শুরু থেকে রক্ষণভাগ নিয়ে বেশ ভুগছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ক্লাবটির নিয়মিত সেন্টার ব্যাক ক্রিস্টেনসন ও রোনাল্ড আরোহো ইনজুরিতে পড়ে অনির্দিষ্টকালের জন্য ছিটকে যাওয়ায় নতুন ডিফেন্ডারের খোঁজে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এরই মাঝে স্প্যানিশ চ্যাম্পিয়নদের চিন্তা ভাবনায় আছে ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার মার্ক গুইকে নিয়ে। এরই মধ্যে এই ফুটবলারের এজেন্টের সঙ্গে আলোচনা করেছে বার্সা কর্তৃপক্ষ। শীতকালীন দল বদলে তাকে দলে ফেরাতে চায় তারা। চলতি মৌসুমে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে চুক্তি শেষ হবে মার্ক গুইর। এই ফুটবলারকে না পেলে বিকল্প ভাবনাও আছে বার্সার। আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার ওতামেন্দির ওপর নজর আছে ক্লাবটির। এই মুহূর্তে পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। এছাড়া গুঞ্জন আছে বার্সা দলে ফেরাতে পারেন কাদিজের হুয়ান ফোয়েত ও বোর্নমাউথের মার্কোস সেন্সিওকে। এদিকে শীতকালীন দল বদলে কবি মেইনোর ইউনাইটেড ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত রেড ডেভিলদের সঙ্গেই থাকছেন এই মিডফিল্ডার, যা নিশ্চিত করেছে ক্লাবটির কোচ রুবেন অ্যামোরিম। এদিকে আরবি লাইপজিগ থেকে 19 বছর বয়সী আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান ডোমাইডোকে দলে ফেরানোর পরিকল্পনা করছে রেড ডেভিল। লিভারপুলের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না মোহাম্মদ সালার। দ্রুতই ক্লাব ছাড়তে পারেন মিশরের এই ফরওয়ার্ড। এরই মধ্যে তার বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছে অলরেড। তাদের ভাবনায় আছেন পিএসজির 23 বছর বয়সী উইঙ্গার ব্র্যাডলি বারকোলা। এছাড়া ব্রেন্টফোর্ডের 24 বছর বয়সী ইগোর থিয়াগোর দিকেও নজর আছে ইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 2026 বিশ্বকাপ জিতবেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকাকে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করেছেন ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ফ্র্যাঙ্ক লেবেউফ। বর্ণাঢ্য ক্যারিয়ারে একটা বিশ্বকাপের অভাব ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। যদিও সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন পর্তুগিজ বরপুত্র। ফুটবলে তার লিগাসি বিশ্বকাপ জয়ের উপর নির্ভর করে না বলেও মন্তব্য করেছেন আল নাসর তারকা। তবে মুখে যাই বলুক না কেন, মনে মনে বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্ন ঠিকই পূরণ করতে চান CR7। তাই তো 40 বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের খেলা। আর ক্যারিয়ারের সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাচ্ছেন 2026 বিশ্বকাপে। ক্যারিয়ারের সায়ান্নে এসে লিওনেল মেসি যেমন কাতারে বিশ্বকাপ জিতেছেন, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হওয়া বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবেন রোনালদো। এমনটাই মনে করেন ফ্রান্সের 1998 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ফ্রাঙ্ক লেবেউফ। আসন্ন বিশ্বকাপে পর্তুগালকেই ফেভারিট মানছেন সাবেক এই ফুটবলার। বিশ্বকাপ জয় একজন ফুটবলারের ক্যারিয়ারের পার্থক্য গড়ে দেয়। রোনালদো দুর্দান্ত ফুটবলার, তার ক্যারিয়ারে একটা বিশ্বকাপ প্রয়োজন। বিষয়টা এমন যে 2022 বিশ্বকাপ মেসির জন্য উৎসর্গ করা হয়েছিল। আমি সত্যি আশা করি 2026 সালের বিশ্বকাপ রোনালদোর জন্য উৎসর্গ করা হবে। পর্তুগাল দলটা এবার অসাধারণ। আমি আশা করি এবার তাদের বিশ্বকাপ জয়ের সক্ষমতা আছে। এদিকে জিনেদিন জিদানের সঙ্গে এখনই কিলিয়ান এমবাপ্পেকে তুলনা করতে চান না ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ফ্রাঙ্ক লেবেউফ। 2018 বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের পেছনে অন্যতম অবদান রেখেছেন এমবাপ্পে। 2022 বিশ্বকাপেও দলকে নিয়ে যান ফাইনালে। লেস ব্লুদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরারও তিনি। তবুও ফ্রান্সের সর্বকালের সেরার দৌড়ে এমবাপ্পেকে অনেক পেছনেই রাখেন ফ্রাঙ্ক লেবেউফ। এমবাপ্পে কখনো জিদানের মতো জনপ্রিয় হতে পারবেন না বলেও মনে করেন তিনি। জিদান যেই উচ্চতায় আছে সেখানে এমবাপ্পে কখনোই যেতে পারবে না। জিদানের সঙ্গে তার তুলনা হয় না। জিজুর অসাধারণ সামর্থ্য আছে। 2006 সালের ঘটনার পরও তাকে সবাই ভালোবাসে। তবে এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বিতর্ক আছে, যা অনেকেই পছন্দ করে না। তবে কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্সে মুগ্ধ লেবেউফ নিজের উত্তরসূরিকে দেখতে চান রেডদের কাতারে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে বসছেন ট্রাম্প জেলেনস্কি। রোববার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা। নতুন বছরের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্তের ইঙ্গিত। গাজায় টেকনোক্র্যাট সরকার ঘোষণা করতে পারেন ট্রাম্প। জানুয়ারি থেকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। নেতানিয়াহুর আপত্তি বাধা বলছে গণমাধ্যম। এবং যুদ্ধবিরতি আলোচনার মধ্যে সীমান্তে আবার উত্তেজনা। কম্বোডিয়ায় বিমান হামলা চালালো থাইল্যান্ড। বেসামরিক আহতের দাবি ব্যাংককের। আজ দুই প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক। এ ছিল আন্তর্জাতিক সময়ের। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।